আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানকে শেষ করতে পৃথিবীর বৃহত্তম জলদানব পাঠালান ট্রাম্প। যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছে, রাশিয়ার উপর চাপ নেই, জেলেনস্কির ক্ষোভ। পারমাণবিক চুক্তিতে আপোষ নিয়ে আলোচনার ইঙ্গিত, বদলে ওয়াশিংটনের আন্তরিকতা চাইছে ইরান, সূত্র। ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে অনশন ধর্মঘট শুরু স্বজনদের। ইউরোপকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা প্রত্যাখ্যান ইইউ-এর শীর্ষ কূটনীতিকের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানকে চূড়ান্ত বার্তা দিতে এবং সামরিক শক্তি প্রদর্শন করতে আমেরিকার সাবেক এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় বা তার নীতির ধারাবাহিকতায় পৃথিবীর অন্যতম বৃহত্তম জলদানব বা বিমানবাহী রণতরীকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এই রণতরীটি সাধারণ কোনো জাহাজ নয়, বরং এটিকে বলা হয় সাগরের বুকে ভাসমান একটি আস্ত শহর, যেখানে রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং কয়েক হাজার নৌসেনা, যা নিমিষেই যে কোনো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। পেন্টাগন এবং মার্কিন সাময়িক বিশ্লেষকরা দাবি করছেন যে ইরানের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড এবং হরমুজ প্রণালীতে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা আমেরিকার জাতীয় স্বার্থ এবং তাদের মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আর ঠিক এই কারণেই ট্রাম্প বা রিপাবলিকান কট্টরপন্থীরা মনে করেন যে শুধুমাত্র আলোচনার টেবিলে বসে ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বরং তাদের ভয় দেখাতে এবং চাপে রাখতে হলে এমন একটি বিশাল সামরিক উপস্থিতি প্রয়োজন যা তেহরানকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। সাগরের এই বিশাল জলদানব পাঠানোর সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন বিশ্ব অর্থনীতি কিছুটা অস্থিতিশীল এবং তেলের বাজার নিয়ে সবাই চিন্তিত, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয় এবং সেখানে কোনো সংঘাত শুরু হলে তার প্রভাব সরাসরি আপনার আমার পকেটে এসে পড়বে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই রণতরী পাঠানোর মানে হল আমেরিকা সরাসরি ইরানকে বুঝিয়ে দিচ্ছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত না হলেও ইরান যদি কোনো সীমা লঙ্ঘন করে তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং দ্রুত। অবশ্য ইরানের পক্ষ থেকেও এর কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা বলছে, বিদেশি শক্তির এই উপস্থিতি অঞ্চলের শান্তি নষ্ট করছে এবং তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে এখন একটাই আলোচনা, তবে কি আমরা বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এটি শুধুই এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? বিষয়টি আসলেই ভাববার মতো, কারণ এমন বিশাল সামরিক সমাবেশ সচরাচর দেখা যায় না। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক চাঞ্চল্যকর এবং আবেগঘন খবর সামনে এসেছে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ওয়াশিংটন বা হোয়াইট হাউস শুধুমাত্র ইউক্রেনকেই ছাড় দেওয়ার জন্য চাপ দিচ্ছে, অথচ আগ্রাসী শক্তি হিসেবে রাশিয়ার ওপর সেই তুলনায় কোনো কার্যকর চাপ প্রয়োগ করা হচ্ছে না। জেলেনস্কির এই বক্তব্যটি আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের তোলপাড় সৃষ্টি করেছে, কারণ এতদিন মনে করা হতো আমেরিকা ইউক্রেনের সবচেয়ে বড় বন্ধু এবং রক্ষাকর্তা, কিন্তু পর্দার আড়ালে যে ভিন্ন কোনো খেলা চলছে তা জেলেনস্কির এই হতাশাভরা কণ্ঠস্বর থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। জেলেনস্কি অভিযোগ করেছেন যে যুদ্ধের ময়দানে ইউক্রেনের হাজার হাজার সেনা এবং সাধারণ মানুষ প্রাণ দিচ্ছে, তাদের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অথচ পশ্চিমা মিত্ররা এখন ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা চাচ্ছে ইউক্রেন যেন রাশিয়ার সাথে কোনো একটি সমঝোতায় আসে, এমনকি যদি তার জন্য ইউক্রেনকে নিজস্ব ভূখণ্ডের কিছু অংশ ছেড়েও দিতে হয়। এটি কিয়েভের জন্য অত্যন্ত অপমানজনক এবং অগ্রহণযোগ্য, কারণ জেলেনস্কি মনে করেন যে আগ্রাসনের শিকার হয়ে উল্টো তাদেরকেই যদি ছাড় দিতে হয় তবে তা হবে ন্যায় বিচারের চূড়ান্ত পরাজয়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই মনোভাবের পেছনে হয়তো তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং আসন্ন নির্বাচনের একটা বড় প্রভাব রয়েছে, কারণ তারা এখন আর ইউক্রেন যুদ্ধের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে ইচ্ছুক নয় এবং ভোটারদের তুষ্ট করতে তারা দ্রুত একটি যুদ্ধবিরতি চাইছে। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধবিরতির মূল্য কে দেবে?
ইউক্রেনের সাধারণ মানুষ যারা তাদের ঘরবাড়ি হারিয়েছে তারা কি মেনে নেবে যে তাদের ত্যাগের বিনিময়ে রাশিয়াকে পুরস্কৃত করা হচ্ছে? জেলেন্সকির এই খবরের সাথে অনেক সামরিক বিশ্লেষক একমত পোষণ করছেন যে রাশিয়ার ওপর যদি পর্যাপ্ত অর্থনৈতিক এবং সামরিক চাপ না দেওয়া হয় তবে পুতিন ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন এবং এটি শুধু ইউক্রেন নয় বরং পুরো ইউরোপের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও দ্বিমত দেখা দিচ্ছে। কেউ কেউ মনে করছেন যুদ্ধ বন্ধ করা জরুরি, আবার কেউ কেউ বলছেন রাশিয়াকে জিততে দেওয়া যাবে না। ইরানের পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এবার ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা আলোচনায় বসতে রাজি আছে, কিন্তু এর বিনিময়ে তারা ওয়াশিংটনের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি নয় বরং সত্যিকারের আন্তরিকতা এবং কার্যকর পদক্ষেপ দেখতে চায়। সূত্র মারফত জানা গেছে ইরানের শীর্ষ কূটনীতিকরা এবং নীতি নির্ধারকরা মনে করছেন যে অতীতে আমেরিকার সাথে করা চুক্তিগুলো থেকে আমেরিকা যেভাবে একতরফাভাবে সরে গেছে তাতে করে বিশ্বাসের জায়গাটি নড়বড়ে হয়ে গেছে এবং তাই এবার তারা এমন কোনো ফাঁদে পা দিতে চায় না যেখানে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তো সরবে না বরং উল্টো তাদের পরমাণু কর্মসূচি সীমিত হয়ে যাবে। ইরানের অর্থনীতি বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বেশ চাপের মুখে রয়েছে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে সাধারণ মানুষের জীবনের নাভিশ্বাস উঠে গেছে। তাই ইরান সরকার চাইছে সম্মানের সাথে একটি সমঝোতায় আসতে, যাতে তাদের তেল বিক্রি এবং আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুগম হয়। তবে তারা শর্ত জুড়ে দিয়েছে যে আমেরিকাকে আগে প্রমাণ করতে হবে তারা চুক্তি মানবে এবং রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তাদের ওয়াদা ভঙ্গ করবে না। ওয়াশিংটনের পক্ষ থেকেও কিছু ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, কারণ তারাও চাইছে মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাত এড়াতে এবং ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনাকে কূটনৈতিক পথেই বন্ধ করতে। কিন্তু সমস্যা হল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান বিরোধী লবি বেশ শক্তিশালী। তাই বাইডেন প্রশাসন বা পরবর্তী যে কোনো প্রশাসন চাইলেই ইরানকে খুব বেশি ছাড় দিতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই আলোচনার ইঙ্গিতকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একটি সতর্ক আশাবাদ হিসেবে দেখছেন, কারণ যদি এই চুক্তি পুনরুজ্জীবিত হয় তবে তা তেলের দাম কমাতে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রাখবে। কিন্তু ইরান যদি দেখে যে ওয়াশিংটন শুধু কালক্ষেপণ করছে বা তাদের আন্তরিকতার অভাব রয়েছে, তবে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও বাড়িয়ে দিতে পারে, যা বিশ্বকে এক নতুন ঝুঁকির মুখে ঠেলে দেবে। আমেরিকার দিকে, যেখানে ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে এক হৃদয়বিদারক অনশন ধর্মঘট শুরু করেছেন তাদের স্বজনরা, যা দেশটির মানবাধিকার পরিস্থিতির এক করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। ভেনেজুয়েলার কারাগারগুলোতে শত শত বিরোধী দলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী বছরের পর বছর ধরে বিনা বিচারে বা প্রহসনের বিচারে বন্দিজীবন কাটাচ্ছেন, যাদের অনেকেরই স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের পরিবারের সদস্যরা, যাদের মধ্যে রয়েছেন মা, স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবারা, তারা সরকারের কাছে কোনো বিচার না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অনশন ধর্মঘটের পথ বেছে নিয়েছেন, যা রাজধানী কারাকাসের রাজপথ এবং আন্তর্জাতিক মহলে এক গভীর আবেগের জন্ম দিয়েছে। এই স্বজনদের দাবি খুবই পরিষ্কার, তারা তাদের প্রিয়জনদের মুক্তি চান এবং দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, এটাই তাদের একমাত্র চাওয়া। ভেনেজুয়েলার বর্তমান সরকার অবশ্য এসব বন্দীদের সন্ত্রাসী বা রাষ্ট্রদ্রোহী হিসাবে অভিহিত করে আসছে এবং তারা বলছে যে দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ বারবার বলছে যে ভেনেজুয়েলায় ভিন্নমত দমন করার জন্য বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। অনশনরত এক মা তার কান্না জড়িত কণ্ঠে সংবাদমাধ্যমকে বলেছেন যে তিনি তার ছেলেকে ছাড়া আর এক মুহূর্তও বাঁচতে চান না। যদি তার ছেলের মুক্তি না হয় তবে তিনি অনশন করেই মৃত্যুবরণ করবেন। এই ঘটনাটি শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় নয়, এটি বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্ন যে ক্ষমতার জন্য মানুষ কতটা নির্মম হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে চাপ প্রয়োগ করলেও ভেনেজুয়েলার সরকার তাদের অবস্থানে অনড় রয়েছে, যা পরিস্থিতিকে আরও মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। আমরা প্রায়ই রাজনীতির বড় বড় খবর দেখি, কিন্তু এই সাধারণ মানুষগুলোর কান্না অনেক সময় আড়ালেই থেকে যায়। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর শীর্ষ কূটনীতিকের একটি কড়া প্রতিক্রিয়া, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইউরোপকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় প্রতিপন্ন করার যে কোনো চেষ্টা ইইউ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং তারা তাদের ঐক্য ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।
সম্প্রতি কিছু বহিঃশক্তি এবং হয়তো ইইউ এর অভ্যন্তরীণ কিছু কট্টরপন্থী গোষ্ঠী ইউরোপের সক্ষমতা, তাদের পররাষ্ট্র নীতি এবং অর্থনৈতিক শক্তি নিয়ে প্রশ্ন তুলেছে এবং এমন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে ইউরোপ এখন আর আগের মতো শক্তিশালী নয় এবং তারা আমেরিকার বা অন্য কোনো পরাশক্তির হাতের পুতুল মাত্র। এই ধরনের অপপ্রচারের কড়া জবাব দিয়ে ইইউ এর শীর্ষ প্রতিনিধি বলেছেন যে ইউরোপ এখনও বিশ্বমঞ্চে শান্তি, গণতন্ত্র এবং মানবাধিকারের সবচেয়ে বড় ধারক ও বাহক, এবং কেউ যদি মনে করে অপপ্রচার চালিয়ে বা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে ইউরোপকে ছোট করা যাবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। এই বক্তব্যটি এমন এক সময়ে এলো যখন ইউক্রেন যুদ্ধ, অভিবাসন সংকট এবং অর্থনৈতিক মন্দা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে কিছুটা মতভেদ দেখা যাচ্ছিল, কিন্তু এই বক্তব্যের মাধ্যমে ইইউ বিশ্বকে একটি বার্তা দিল যে তারা যে কোনো সংকট মোকাবিলায় একজোট হয়েই কাজ করবে। বিশ্লেষকরা মনে করছেন এই বার্তাটি বিশেষ করে রাশিয়া এবং চীনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যারা প্রায়শই ইউরোপের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে তাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। তাছাড়া আটলান্টিকের ওপারে আমেরিকার নীতি পরিবর্তনের সাথে সাথে ইউরোপ যে নিজস্ব একটি স্বাধীন সত্তা হিসেবে দাঁড়িয়ে থাকতে চায়, এই বক্তব্য তারই প্রতিফলন। ইউরোপের এই আত্মমর্যাদাবোধ এবং নিজেদের অবস্থান পরিষ্কার করার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যের জন্য অত্যন্ত জরুরি, কারণ একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ইউরোপ বিশ্ব শান্তির জন্য সহায়ক। তবে প্রশ্ন থেকে যায়, ইউরোপের এই শীর্ষ নেতাদের বক্তব্য কি সাধারণ ইউরোপীয় নাগরিকদের মনের কথার প্রতিফলন?